আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের প্রথম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম জিল্লুর রহমান। ওনার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার ঘটনাগুলো আপনারা দারুণ পছন্দ করেছেন, এই কারণে এবারের ঈদ আয়োজনে ওনার পাঠানো দুটি ঘটনা আমরা রেখেছি। তো চলুন ওনার পাঠানো প্রথম ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি ঘটেছিল 1990 থেকে 92 সালের মধ্যবর্তী কোন একটা সময়। আর যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা হয়েছে তার নাম মোহাম্মদ আব্দুস সাত্তার। তো উনি এখনো জীবিত আছেন। ওনার বর্তমান বয়স আনুমানিক 70 বছর ঊর্ধ্বে। আল্লাহর রহমতে উনি এখনো যথেষ্ট সুস্থ সবল পরিশ্রমী একজন মানুষ। সারা বছর উনি সবজি জাতীয় ফসলের আবাদ করেন। এই কাকা দীর্ঘ 30 বছর অধিক সময় বেবি ট্যাক্সি বা টেম্পো চালিয়েছেন। ময়মনসিংহ সদর এবং ত্রিশালের সিনিয়র সিএনজি চালক বা সিএনজি পার্টসের দোকানদার সহ মিস্ত্রি যারা আছেন, কাকার নাম শুনলেই চিনতে পারবেন। এমনকি আজকের ঘটনা শুনলেও কাকাকে চিনবেন। কাকা সিএনজিতে যাতায়াত করলে সম্মানস্বরূপ তার থেকে কেউই ভাড়া নেন না। এছাড়া তার নিজেরও একটি সিএনজি আছে, যা ভাড়ার জন্য অন্য একজন ড্রাইভার সাহেব চালিয়ে থাকেন। 1980 সালের পরবর্তী সময় পেট্রোল চালিত 3 হুইলার বাংলাদেশে খুব পরিচিত ছিল। ঢাকা শহরে প্রচুর দেখা যেত। বর্তমানে সবুজ রঙের 3 চাকার সিএনজির আদি পুরুষ বলতে পারি ওই পেট্রোল চালিত 3 হুইলারকে। ওই সময়ে শহরের বাইরে আর মফস্বল এলাকায় এই 3 হুইলারকে মডিফাই করে পিছনের বডি বড় করে পেছনে 4 জন করে 8 জন বসার জন্য তৈরি করা হতো। আর এগুলো বিভিন্ন এলাকায় টেম্পু নামে পরিচিত ছিল। টেম্পুর পিছনে 8 জন, সামনে ড্রাইভারের ডানে বামে 2 জন আর ড্রাইভার সাহেব 1 জন, 3 জন। পেছনে 8 জন, সামনে 3 জন, মোট 11 জন বসার ব্যবস্থা করা হতো। ওই সময়ে অল্প সংখ্যক লোকাল বাস চলাচল করত রাস্তায়। স্থানীয় ভাষায় বিভিন্ন জায়গায় এটাকে আবার মুড়ির টিনও বলা হতো। লোকাল বাসের চেয়ে টেম্পুর স্পিড আবার বেশি ছিল, তাই টেম্পুর জনপ্রিয়তাও ছিল বেশি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে লাশ আনা নেওয়া হতো রিকশায় করে। লাশ যদি দূরের এলাকায় হতো তাহলে টেম্পু ছিল একমাত্র ভরসা। তখন অবশ্য কিছু অ্যাম্বুলেন্স ছিল। ভাড়া বেশির কারণে সবাই টেম্পু বা রিকশা করে লাশ আনা নেওয়া করত। আমরা নিশ্চয়ই জানি লাশ আনা নেওয়ার কাজ করতে একটু বিশেষ সাহস কিন্তু লাগে। ওই সময় তো আরও বেশি সাহসের প্রয়োজন ছিল, কারণ তখন সব জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, গাছপালা ঝোপ জঙ্গল বেশি ছিল, রাস্তাও তেমন ভালো ছিল না, আর যানবাহন খুবই কম থাকতো রাস্তায়। সাত্তার কাকা যখন নিজের টেম্পু চালাতেন তখন তার বয়স আনুমানিক 40 বছর হবে। তখনের রাস্তাও এখনের মতো তো আর 4 লেন ছিল না। হাতে গোনা 2 জন টেম্পু চালক তখন লাশ আনা নেওয়া করত। ব্যাপারটা এমন না যে প্রতিদিন লাশের ট্রিপ হতো। আশেপাশের লাশ রিক্সা করে আনা নেওয়া হতো, দূরের লাশ হলে ডাক পড়তো এই 2 টেম্পু চালককে। রাত 8টার দিকে সাত্তার কাকা ওই দিনের মতো ময়মনসিংহ শহর থেকে টেম্পু নিয়ে বাড়িতে ফেরত আসবেন। চরপাড়া মোড় আসতেই হাশেম দালাল মেডিকেল কলেজ হসপিটালের সামনে কাকাকে ইশারা করে ডাক দেয়। কাকার টেম্পু সাইড করে থামেন। হাশেম ছিল মূলত হসপিটাল লাশ আনা নেওয়ার দালাল। রিক্সা বা টেম্পু করে লাশ আনা নেওয়ার ট্রিপ জোগাড় করে দিত এবং ভাড়ার একটা অংশ সে কমিশন হিসাবে নিত। এক বৃদ্ধের লাশ নিয়ে যেতে হবে মধুপুর।
350 টাকা ভাড়া ফয়সালা করে হাশেমকে 50 টাকা দিয়ে টেম্পু নিয়ে হসপিটালে যাওয়া হলো। লাশ তোলা হলো টেম্পুতে এবং লাশের ছাড়পত্রের এক অংশ কাকাকে বুঝিয়ে দেওয়া হলো। তখন লাশ পোস্টমর্টেম করে বাঁশের তৈরি চাটাই করে গোল করে পেঁচিয়ে বাঁধা হতো। বৃদ্ধের লাশ বাঁশের চাটাইয়ে করে বাঁধা হয়নি, শুধু একটি চাদর দিয়ে মাথা এবং পায়ের দিকে পেঁচিয়ে বেঁধে রাখা, কারণ বৃদ্ধের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়, তাই পোস্টমর্টেমের প্রয়োজন হয়নি। লাশের সাথে ছেলে, ছেলের বউ ও বৃদ্ধের মেয়ে সহ বেশ কয়েকজন ছিল। ময়মনসিংহ টু টাঙ্গাইল রোডে কিছু দূর যাওয়ার পর টাঙ্গাইল বাস স্টেশন যেটা আছে সেখানে সবাই নেমে পড়ে। সাত্তার কাকাকে ঠিকানা লিখে বুঝিয়ে দিয়ে তারা বাস পেয়ে বাসে চলে যায়। বাসে গেলে তারা আগে পৌঁছাতে পারবে এবং লাশ দাফন করার জন্য কবর খোঁড়া সহ আনুষঙ্গিক কাজগুলো সেরে নিতে পারবে। সবচেয়ে বড় কথা ছিল, রুগী যে মারা গেছে তা বাড়ির লোকজন জানে না, কারণ তখন মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোনে জানাতে পারেনি। সাত্তার কাকা আর টেম্পুর একজন হেল্পার, এই দুইজন সামনে বসেছেন আর লাশ টেম্পুর পিছনে। রাত 11:30টার দিকে তারা পৌঁছে যান মধুপুর গড়ের জঙ্গলে। টাঙ্গাইল টু ময়মনসিংহ রোডের প্রায় 10 কিলোমিটার রাস্তা গভীর জঙ্গলের মধ্য দিয়ে। এখন অবশ্য বাজার বাড়িঘর নির্মিত হয়েছে, তবুও ওই কয়েক কিলোমিটার রাস্তা জঙ্গলের ভেতর দিয়েই যেতে হয়। কাকা টেম্পো নিয়ে চলছেন মধুপুর গড়ের গভীর জঙ্গলের ভেতর রাস্তা যেটা আছে এটা দিয়ে। হঠাৎ টেম্পুর পেছনে একটা শব্দ শুনতে পান কাকা। খালি টেম্পুতে কেউ পা দিয়ে উঠলে যেমন শব্দ, ঠিক তেমন ছিল শব্দটা। রানিং টেম্পুতে কারো ওঠা তো অসম্ভব, তাই কাকা হেল্পারকে কিছু জিজ্ঞেস করলেন না শব্দ শোনার ব্যাপারে। কাকা মনে করেছেন হয়তো চাকার নিচে ছোট ইটের খোয়া বা নুড়ি পাথর পড়েছে, তাই হালকা ঝাঁকি লেগেছে। হেল্পারকে জিজ্ঞেস করতে গেলে সে মনে মনে আবার ভয় পাবে, অন্য কিছু চিন্তা করতে পারে। হেল্পারও কিন্তু শব্দটা শুনতে পেয়েছে, সেও কাকাকে কিছু বলেনি, কাকা আবার ভয় পেতে পারে এই চিন্তা করে কাকাকে কিছু জিজ্ঞেসও করেনি। মিনিট খানিক পরেই আবার একই শব্দ। শব্দটা এমন ছিল যে খালি টেম্পুতে বসে কেউ যদি নিচে পায়ের জুতা দিয়ে জোরে জোরে পা ফেলে ধপ ধপ শব্দ করে, এরকম একটা শব্দ। এবার হেল্পার কাকার কানের কাছে মুখ দিয়ে বলে, পিছে তো লাশ ছাড়া আর কেউ নেই, পিছে নড়াচড়া করে কেডা গো? কাকা হেল্পারকে বললেন, এই পিছনে তাকাবি না, আর মনে মনে দোয়া কালেমা পড়, আল্লাহকে ডাক। এদিকে শব্দটা কিন্তু ধীরে ধীরে শুধু বাড়ছে তো বাড়ছেই। মনে হচ্ছে টেম্পুর পেছনে কেউ শুয়ে প্রচণ্ড জোরে ছটফট করছে। কাকা মনে মনে ভাবেন, সামনে তো কোনো গাড়ি আসছে না, যদি গাড়ি আসতে দেখি বা গাড়ি আসতে দেখলে টেম্পু দাঁড় করিয়ে সাহায্য চাইব। কিন্তু সেদিন রাস্তায় মনে হচ্ছে শুধু তারাই ছিল। আসলে তখনকার সময় এমনিতেই যানবাহন খুব কম ছিল, রাতে খুব কমই গাড়ি দেখা যেত, আর ওই রাতে তো আসলে মানুষজন চলাফেরা করে এমন যানবাহন দেখা যেত না, কম কম শুধু ট্রাক দেখা যেত রাস্তায়। ভয়, বিরক্ত আর অজানা আতঙ্ক এগুলো তাদের মধ্যে বিরাজ করছিল। হেল্পার সাহস করে টেম্পুর পেছনে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে। চাদর দিয়ে বাঁধা লাশটা চাদরের ভেতরে ছটফট করছে। মনে হচ্ছে চাদরের ভেতর থেকে বের হয়ে আসার জন্য প্রাণপণে চেষ্টা করছে। হেল্পার অত্যন্ত ভয় পেয়ে কাকার কানের কাছে বলে, স্পিড একটু স্লো করে পিছনে দেখেন তো। কাকা স্পিড কমিয়ে পেছনে তাকিয়ে সেই একই দৃশ্য দেখতে পান। কাকা হেল্পারকে বলেন, ভয় পাস না, আর একটু সামনে বাজার আছে একটা, আল্লাহ আল্লাহ কর। কাকা বহু লাশ নিয়ে কিন্তু রাতে অনেক দূর অবধি গিয়েছেন, কিন্তু আজকের মতো এমন কিছু কখনোই হয়নি। এমনকি কাকার লোক মুখে এমন ঘটনাও কারো কাছে নাকি শোনেন নাই, শুনলে ওগুলো পাত্তা দিতেন না। এবার পেছন থেকে লাশ নড়াচড়ার পাশাপাশি
কথা বলার কণ্ঠস্বর ভেসে আসে। টেম্পো ফুল স্পিডে চালাচ্ছেন কাকা, তাই শব্দে লাশ কি বলছে তা বুঝতে পারছেন না। তবে লাশের থেকে যে শব্দ ভেসে আসছে, কাকা ও হেল্পার দুজনের কানেই সেটা ভেসে আসছে। তাদের দুজনের দৃষ্টি রাস্তার সামনে, কিন্তু তাদের কান সম্পূর্ণ পেছনের দিকে সজাগ। পেছন থেকে ক্রমশ কথা বলার শব্দ বেড়েই চলছে। ড্রাইভার হেল্পার দুজনেই ভয়ে একদম পাথ হয়ে গেছে। হেল্পার বারবার কাকাকে এই বলে সাহস দিচ্ছে, পিছে যাই হোক আপনি ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে যান, আল্লাহ ভরসা। এবার টেম্পুর পেছনে হঠাৎ করে মানুষ চড়ার মতো একটা ঝাঁকি অনুভব করে ড্রাইভার হেল্পার দুজনেই। টেম্পুতে পেছনে যে পাদানি থাকে, এই পাদানিতে পা দিয়ে কেউ উঠলে যেমন হালকা ঝাঁকি বা নড়াচড়া অনুভব হয়, ঠিক তেমন এই রানিং গাড়িতে কে উঠবে এই ভেবে হেল্পার আবার সাহস করে পেছনের দিকে তাকায়। সে দেখে লাশ নিচে শুয়ে আছে, কিন্তু তিনজন মানুষ বা মানুষের মতো কিছু লাশের পাশে বসে আছে। অবয়বগুলোর আকৃতি নাকি নারী নাকি পুরুষের সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছিল না, তবে ওদের মাথায় লম্বা চুল ছিল। ঘুটঘুটে অন্ধকারে আর কিছু বোঝা যাচ্ছে না। তাছাড়া অন্ধকারে খেয়াল করে দেখার মতো সাহস সে করে উঠতে পারেনি যে সে ভালো করে দেখবে। হেল্পার কাকার কানে কানে জানায়, লাশের পেছনে তো আরো লোক আছে, লাশের সাথে তিনজন বসে কি জানি করতেছে। কাকা রাস্তার সামনে টর্চ লাইটের আলো দেখেন, আলো দিয়ে ইশারা করা হচ্ছে থামার জন্য। এটা ছিল পুলিশ চেকপোস্ট। কাকা আর হেল্পার দুজনেই সাহস পেলেন। টেম্পো থামিয়ে দেখেন তিনজন পুলিশ সদস্য। তারা চেকপোস্টে পুলিশদের সব কিছু বলার পর পুলিশ তিনজন টর্চ নিয়ে টেম্পুর পেছনে এবং নিচে চাকার দিকে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করে এসে তারা সাত্তার কাকা আর হেল্পার দুজনের উপর চড়াও হয়। তারা বলে, আমাদের সাথে ফাজলামি করিস? তোদের কত বড় সাহস? নেশা টেশা করে কি গাড়ি চালানো শুরু করছিস নাকি? আমাদেরকে ভয় দেখাস না, মজা নিস। এর মধ্যে দুইজন পুলিশ সদস্য রেগে তো মারতেই উদ্যত হয়, আর একজন পুলিশ আবার সেটা থামিয়ে দেয়। আর একজন পুলিশ আসলে অন্যদেরকে জানায়, এই এত রাগারাগি করার কিছু নাই, লাশ নিয়ে আসার সময় ভয় টট তো একটু হইতেই পারে, এই জন্য হয়তো ভয়টা পেয়েছে। ওদের চেহারার কথাবার্তা দেখে তো সেরকমই মনে হচ্ছে, নেশা টেশা করছে বলে তো মনে হচ্ছে না। যাই হোক, এরপরে পুলিশ সদস্যরা লাশের ছাড়পত্র চেক করে কাকাকে রাস্তা দেখিয়ে দিলেন। সামনে 1 কিলো পরে 4 রাস্তা, সেখান থেকে বাম দিকে জঙ্গলের ভেতর দিয়ে 1-2 কিলোর মতো গেলেই ঠিকানায় পৌঁছে যাবে। সাত্তার কাকা টেম্পো নিয়ে 4 রাস্তা পৌঁছেন তখন রাত 12:30। সেখানে একটা স্টলে চা খেয়ে আবার বাম দিকের রাস্তায় রওনা দেন। এইটুকু পথের মধ্যে আর কোনো সমস্যা হয়নি। এখন 1 কি 2 কিলোর মতো পথ। বাজার পার হতেই হঠাৎ টেম্পুর পেছন থেকে কেউ সজোরে সাত্তার কাকার গলা চেপে ধরেন। এত জোরে গলার শ্বাস রোধ করে চেপে ধরেছে যে সাথে সাথে কাকার জিহ্বাটা বের হয়ে যায়। কাকা অনুভব করেন তার চোখের মনি হয়তোবা কপালে উঠে গেছে। গলায় চেপে ধরা হাতটা নাকি এত ঠান্ডা ছিল, কাকার কাছে মনে হচ্ছে ঠান্ডার চোটে তার গলায় ফোসকা পড়ে যাবে, যেটাকে ফ্রস্ট বাইট বলা হয়। এমন অবস্থা হবে, ঠান্ডার কারণে শরীরে ফোসকা পড়ে যায়, শরীর পুড়ে যায়, যেমনটা আগুনে পুড়ে যায়। আর চেপে ধরা হাতের আঙ্গুলগুলো মনে হচ্ছে রডের মতো শক্ত। এদিকে পাশে বসে থাকা হেল্পার কিছুই টের পায়নি তখনও। কাকা যখন বুঝতে পেরেছেন তার গলা চেপে ধরেছে, তখন কিন্তু উনি টেম্পুর গতি একদম কমিয়ে ফেলেছেন। গলা চেপে ধরার কারণে তিনি কিন্তু কোনো কথা বা ইশারাও করতে পারছেন না। হাত ছেড়ে দিলে টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, আবার গলা থেকে হাত ছুটাতেও পারছেন না। একদিকে গাড়ি স্লো চলছে আর কাকার হাত এদিক সেদিক নড়াচড়া
কারণে টেম্পু রাস্তার ডানে বাঁয়ে এঁকে বেঁকে চলছে। হেল্পার চিন্তা করছেন কি ব্যাপার, এমন করে কাকা গাড়ি চালাচ্ছেন কেন। সে এই বিষয়টা জিজ্ঞেস করবেন যে কেন সে এইভাবে গাড়ি চালাচ্ছে, সে যখন কাকার দিকে তাকিয়েছেন, সাথে সাথে টেম্পুর নিয়ন্ত্রণ সে তার হাতে নিয়ে বলে, কাকা আপনার গলা ছোটান। মুহূর্তের মধ্যে ঠিক এভাবেও হেল্পারেরও গলা চেপে ধরে ফেলে। হেল্পার এক হাতে যখনই সে টেম্পুর নিয়ন্ত্রণটা নিয়েছে, সে কিন্তু দেখে ফেলেছে যে ঘটনাটা কি হয়েছে। সে তো এতক্ষণ খেয়াল করে নাই, কারণ আলো তো সামনের দিকে, পেছনে তো অন্ধকার, টেম্পুর ভেতরে তো আলো ছিল না, আর চারদিকে তো ঘুটঘুটে অন্ধকার। আর টেম্পুর আলো যে অনেক বেশি হয় তাও কিন্তু না, যারা টেম্পু দেখেছেন তারা তো জানেন। কিন্তু হেল্পার যখন টেম্পুর নিয়ন্ত্রণ নিয়েছে তখন তারও গলা চেপে ধরে। এখন কাকার হেল্পার দুজনেই প্রাণপণের চেষ্টা করছে গলা ছোটানোর জন্য। শ্বাসরোধ হয়ে দম বেরিয়ে যায় অবস্থা তাদের। একসময় টেম্পু রাস্তার পাশে রাখা একটা গাছের গুড়ির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এখানে একটা সমিল ছিল, সমিলের সামনে রাখা কাঠের সাথেই টেম্পুটা ধাক্কা লেগেছিল। আর এখান থেকে লাশের ঠিকানার যে বাড়িটা সামান্য একটু দূরেই। টেম্পুর নিচে রাস্তায় পড়ে থাকে সাত্তার কাকা তার হেল্পার। এদিকে বৃদ্ধের ছেলে মেয়ে আগে থেকেই বাড়ি পৌঁছে মৃত্যুর সংবাদ দেয়। ততক্ষণে আত্মীয় স্বজন অনেকেই বাড়িতে চলে এসেছেন, এমনকি কবরও খোঁড়া হয়ে গেছে। বৃদ্ধের আত্মীয় একজন মোটরসাইকেল নিয়ে আসার সময় টেম্পু উল্টে পড়ে থাকতে দেখে এদের উদ্ধার করে। কাকা আর হেল্পার তেমন গুরুতর আঘাত পাননি আল্লাহর রহমতে। টেম্পু যেহেতু তেমন ভারী না, তাই তিনজনে ধরে টেম্পু তুলে দাঁড় করিয়ে লাশ তোলা হয়। লাশ চাদর দিয়েই বাঁধা ছিল। সবাই লাশের চাদর হাঁটু পর্যন্ত বা হাঁটু অবধি খোলা পর্যন্ত দেখতে পায়। লাশের দু পায়ের উরু পর্যন্ত মাংস খেয়ে ফেলা এবং একটা পায়ের হাঁটু থেকে পায়ের পাতা অবধি নেই, হাড়ও নেই, মানে একদমই নেই, মনে হচ্ছে কেটে নিয়ে চলে গেছে। লাশ বাড়িতে নেওয়া হলো আর টেম্পু থেকে নামানো হলো লাশকে। সাত্তার কাকার মুখে রাস্তার ঘটনা শোনার পর মৃতের বাড়িতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মানুষ জমায়েত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ফজরের নামাজের পর লাশ দাফন হয়। পরদিন সকালে সাত্তার কাকার টেম্পু ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু মেরামত করে ভাড়ার টাকা নিয়ে বিদায় দেয়, বা ভাড়ার টাকা দিয়ে বিদায় দেয় ওই বাড়ির লোকজন। সাত্তার কাকা ও হেল্পার টেম্পু নিয়ে বাড়িতে ফেরত আসেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এ পর্যন্ত সমাপ্ত না। এমনটা হলে তো সাধারণ কোনো ঘটনার মতোই হতো। চলুন এরপরে কি হলো সেটা জানি। সাত্তার কাকা ময়মনসিংহ শহরে এসে একটা গ্যারেজের টুকটাক একটু কাজ করিয়ে টেম্পু নিয়ে বাড়িতে চলে আসেন। শহরে আসার পর কাকা স্ট্যান্ডে ও গ্যারেজে অনেকের সাথে গত রাতের ঘটনা শেয়ার করেন। রাতে কাকা ঘুমানোর সময় বিছানায় তার পিঠের কাছে গাছের শুকনো ডালের মতো কিছু একটার স্পর্শ টের পান। কাকা তখন এক পাশে কাত হয়ে ঘুমাচ্ছিলেন আর কি। সেই সাথে বাজে একটা দুর্গন্ধ নাকে অনুভব তার হচ্ছিল। কাকা দিক পরিবর্তন করে এপাশ থেকে ওপাশ হতেই দেখেন তার আর কাকির মধ্যে বিছানায় একটা মানুষের পায়ের হাড়, হাঁটু থেকে পায়ের পাতা অবধি হাড়, আর সেখানে কোনো মাংস ছিল না। সামান্য কিছু মাংস হাড়ের জায়গায় জায়গায় লেগে আছে। কাকা বুঝতে পারেন এটা কালকের রাতের সেই বৃদ্ধের পায়ের হাড়। কাকা চিৎকার করে বিছানা থেকে নেমে যান এবং সাথে সাথে কাকিও চিৎকার করে নেমে পড়েন। কাকি কিন্তু কোনো হাড় বিছানায় দেখেননি। কাকার চিৎকারে সেও ভয় পেয়ে চিৎকার করেছে। এদিকে ঘরের সবাই জেগে উঠেছে। কাকা টর্চ জ্বালিয়ে দেখেন যে বিছানায় কিছুই নেই। কাকা আসলে চিন্তা করেন, বা তার আশেপাশে সবাই তাকে বলেছিল যে
যেহেতু একটা ভয়ের ঘটনা ঘটে গেছে, এই চিন্তা থেকে আসলে অবচেতন মনে এটা হতে পারে। কিন্তু কাকা মনের বুঝ দিচ্ছেন, কোনোভাবেই আসলে এই বুঝে নিজের মনকে মানাতে পারছেন না। উনি সবাইকে বলছেন যে ঠিক আছে বুঝলাম, আমিও তো একই বুঝ দিচ্ছি নিজের মনকে, কিন্তু আমার সম্পূর্ণ খেয়াল আছে আমি পিঠের নিচে হাড়ের স্পর্শ টের পেয়েছি। ঘুরে বিছানার মধ্যে পায়ের হাঁটু থেকে পায়ের পাতা অবধি হাড় স্পষ্ট দেখেছি, হাড়ের সাথে মাংসও দেখেছি, আর ওই মাংসের পচা গন্ধ আমি নাকে টের পেয়েছি। এগুলো তো স্বপ্ন বা কল্পনা কোনোটাই না। যাই হোক, বেশ কিছুক্ষণ এটা নিয়ে আলাপ আলোচনা হলো। একটা পর্যায়ে কাকাকে হারিকেন জ্বালিয়ে ঘুমাতে বলা হয়। কাকা কিন্তু আগে থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, তবে মাঝে মাঝে বাদ যেত, যেহেতু গাড়ি চালান, প্রতিমধ্যে বিভিন্ন জায়গায় আসলে দেখা যেত যে নামাজের সময় হয়নি, সেগুলো পরে পড়ে নিতেন কাজা হিসাবে। তো চেষ্টা করতেন আর কি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য টাইমলি। কাকি সকালবেলা তাকে ডাক দিয়ে তুলে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে পাঠিয়ে দেন, বলে দেন নামাজ শেষ করে হুজুরকে দিয়ে একটু ঝাড়ফুঁক করিয়ে আসবেন। কাকা নামাজ পড়ে ঝাড়ফুঁক করিয়ে এসে নাস্তা খেয়ে টেম্পু নিয়ে বের হয়ে যান প্রতিদিনের মতো। দিন শেষে কাকা রাত 9টার দিকে ময়মনসিংহ যে শহরটা রয়েছে, শহর থেকে টেম্পু নিয়ে বাড়িতে ফেরত আসতেছেন। মেইন রোড ছেড়ে তার গ্রামের রাস্তায় টেম্পু নিয়ে ঢুকেছেন। মেইন রোড থেকে 2 কিলোমিটার কাঁচা রাস্তা, তারপর তার বাড়ি। কাকা ও হেল্পার সামনের সিটে বসেছেন। হঠাৎ কোনো কারণ ছাড়া টেম্পুর স্পিড কমে গেল। কোনো মতেই সামনে যেতে চাচ্ছে না টেম্পু। কিছুক্ষণ চলার পর আবার ঠিক হয়ে গেল স্পিড। আবার একই সমস্যা শুরু হয়ে গেল। এরকম একটু পরপরই হচ্ছে। কাকা মনে করলেন চাকার ব্রেক শু হয়তোবা কোনো একটা প্রবলেম করছে, জ্যাম হয়ে গেছে। তাই টেম্পু দাঁড় করিয়ে টেম্পুর সামনের ও পেছনের চাকা উনি ঘুরিয়ে দেখলেন। না, কোনো সমস্যা তো নেই চাকায়। এদিকে ইঞ্জিনও সব ঠিকঠাক, কোনো সমস্যার লক্ষণ পর্যন্ত নেই। হয়তো গ্রামের কাঁচা রাস্তার কারণে এমন হয়েছে। কাকা আর হেল্পার টেম্পুতে উঠে আবার চলা শুরু করলেন। একটু পর হঠাৎ কেউ টেম্পুর পেছনের বডিতে মনে হলো একটা কিছু ছুঁড়ে মেরেছে। গ্রামে চলাচল করলে প্রায়ই দুষ্টু বাচ্চারা দেখা যায় যে টেম্পু, বাস এগুলোর দিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারে। আমরা দেখি ট্রেনেও কিন্তু অনেকে পাথর ছুঁড়ে মারে জাস্ট মজা করার জন্য। ঢিল মারা, তারপর দৌড়ে টেম্পুর পিছনে গিয়ে আবার টেম্পুর যে পাদানি আছে সেটার উপর উঠে পড়া, মানে ঝুলে ঝুলে কিছুটা পথ যাওয়া, এটা কিন্তু গ্রামের বাচ্চারা মাঝে মাঝে করতো তখন। তো এইটার সাথে তো উনি পরিচিত। বাচ্চারা এত জোরে ঢিল মারে না বা এত বড় ঢিল মারে না যাতে করে টেম্পুর ক্ষতি হবে বা সেখানে থাকা যাত্রীরা আহত হতে পারেন। তারা জাস্ট মজা করে যে মাটির ঢিল ঢিল বা একদম ছোট খোয়া টাইপের কিছু হয়তো বা মারে, ছুঁড়ে মারে আর কি, ওরা মজা পায়। আর তখন আবার এই যারা টেম্পু চালক তারা একটু ধমক দেন বাচ্চাদেরকে। এরকমভাবেই কিন্তু খুনসুটি চলতে থাকে। তবে আজকের শব্দ এবং ঝাঁকি মনে হচ্ছে টেম্পুর ভেতর বড় কোনো কিছু নিক্ষেপ করেছে, আর এটা নিক্ষেপ করেছে পেছন থেকে। টেম্পুর পেছন দিকে তো ফাঁকা থাকে যেদিক দিয়ে যাত্রী ওঠে, পেছন থেকে নিক্ষেপ করেছে আর সেটা গিয়ে টেম্পুর ভেতরে পড়েছে। সাইডে না, বাচ্চারা কিন্তু সাইডে ঢিল মারে, টেম্পুর যে বডি আছে সেটাই। কাকা আর হেল্পার রাগে টেম্পু হার্ড ব্রেক করে দাঁড় করিয়ে নেমে গালিগালাজ করতে থাকেন আর দেখতে যান টেম্পুর পেছনে কি হয়েছে। ওই দিন ওই রাতে দুজনেই টেম্পুর পেছনের বডিতে দেখেন যে মানুষের পায়ের পাতা সহ একটা হাড়। রাস্তার পাশেই ছিল একটি বাড়ি। তারা দুজন পাশের বাড়ি থেকে আরো কয়েকজনকে ডাক দেন দেখানোর জন্য, কিন্তু মানুষ সহ তারা এসে দেখেন টেম্পু খালি,
কোনো কিছুই নেই টেম্পুর বডিতে। সাত্তার কাকার সাথে সেদিন রাতে লাশ নিয়ে যাওয়ার সময় ঘটে যাওয়া ঘটনা মোটামুটি এলাকার সবাই জেনেছে, তাই ওই বাড়িতে টেম্পু রেখে যেতে বলা হয়। এটি যেহেতু তার গ্রাম, আর সে গ্রামের খুবই পরিচিত একজন মানুষ, বিপদে আপদে সবসময় তাকে পাওয়া যায়, মানুষজন তাকে খুব ভালো করেই চেনে। রাতের বেলাতেও দেখা গিয়েছে যে তাকে ঘুম থেকে উঠিয়ে টেম্পু নিয়ে কেউ কোনো একটা ইমার্জেন্সিতে গিয়েছে। তো গ্রামের সবাইকে উনিও চেনেন, ওনাকেও সবাই চেনে, তাই সবার কথায় টেম্পু ওই বাড়িতে রেখে উনি চলে গেলেন। রাতে বাড়িতে যাওয়ার পর গোসল করে খাওয়া দাওয়া করে কাকা ঘুমিয়ে পড়েন। ওই বাড়ি অবধি আর কোনো সমস্যা হয়নি। সকালে আবার ফজর নামাজের পর হুজুর পানি পড়া দিলেন, এরপর টেম্পু পানিতে ধুয়েছেন। ওই পড়া পানি কিছুটা মিক্স করে ওই পানি দিয়ে আবার টেম্পুটা ধুয়েছেন আর কি। আর পড়া পানি টেম্পুর ভিতরে ছিটিয়ে দিতে বলেছেন। সাত্তার কাকা পরদিন সারাদিন টেম্পু চালিয়ে বাড়িতে ফিরলেন কোনো সমস্যা ছাড়াই। ওই রাত্রে বা দিনেও কোনো সমস্যা হয়নি। রাতে কাকা তার রুমে ঘুমাচ্ছেন। মধ্যরাতে কাকির গোঙানির শব্দ আর ছটফটানিতে কাকার ঘুম ভেঙে যায়। কাকা চোখ খুলতেই দেখেন কেউ 2 হাত দিয়ে কাকির গলা শ্বাসরোধ করে ধরে রেখেছে। হঠাৎ ঘুম ভাঙার কারণে কাকার মাথায় বিগত দিনের কোনো ঘটনার কথা মনে আসেনি। কাকা চোর বা কোনো শত্রু মনে করে কাকির গলা চেপে ধরে আছে যে অবয়বটা, ওই অবয়বটাকে সজোরে একটা ধাক্কা দিয়েছেন। অবয়বটি ছিটকে গিয়ে পড়ে আলমারির কাছে। অবয়বটি এমনভাবে পড়েছে যে তার মুখমণ্ডল আর শরীরের সামনের অংশ আলমারিতে লেগেছে। অবয়বটি কাকার বিছানার দিকে যদি তাকাতে চায় তাহলে পুরো 180 ডিগ্রি ঘুরতে হবে, কিন্তু অবয়বটি 180 ডিগ্রি না ঘুরে শুধু তার মাথাটা 180 ডিগ্রি অর্থাৎ পুরোপুরি উল্টো দিকে ঘুরিয়ে কাকার বিছানার দিকে তাকিয়েছেন। মনে হচ্ছে এমনিতেই মাথাটা তার দিকে ঘুরে গেল। এটা দেখার সাথে সাথে কাকার বিগত দিনের ঘটনাগুলো মনে পড়ে এবং বাড়ির সবাইকে চিৎকার করে ডাকাডাকি শুরু করেছেন। ডাক দেওয়ার সাথে সাথে হয় কি, ওই অবয়বটা টিকটিকির মতো করে দ্রুত হেঁটে খাটের নিচে ঢুকে পড়ে। টিকটিকি যেভাবে 4 হাত পায়ে হাঁটে ওইভাবেই সে খাটের নিচে ঢুকে পড়লো। ততক্ষণে ছেলেমেয়েরা কাকার রুমে এসে পড়ে। ঘরের দরজা কাকা খুলে দিয়েছেন। বাড়ির মানুষজনও ঘরে চলে এসেছে। কাকা সবাইকে বলেন, ওটাকে ধর, ওটা খাটের নিচে আছে। সবাই খাটের নিচে খুঁজে কোনো কিছুই পেল না। এদিকে কাকি একটু স্বাভাবিক হয়ে কথা বলতে শুরু করেছেন। কাকির গলায় হাত দিয়ে ধরার কারণে সেখানে পুরে দাগ হয়ে গেছে। তাকে আজও বলেন যে গলা চেপে ধরা হাত এতটাই ঠান্ডা ছিল যে মনে হচ্ছে ঠান্ডার চোটে গলা পুড়ে যাচ্ছে। এতদিন কিন্তু বাড়ির অনেকেই কাকার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো সহজে বিশ্বাস করতে পারেননি বা আংশিক বিশ্বাস করেছেন। এবার কিন্তু সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেল সবার। সকালবেলা ফজরের নামাজের পর হুজুরকে বাড়িতে আনা হলো। হুজুর ঝাড়ফুঁক করে বলেন, আমি তো আসলে এসব কাজ সম্পর্কে তেমন কিছু জানি না। আমি আমার এক বন্ধুর ঠিকানা দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ করেন আর তাকে আমার কথা বলবেন। আল্লাহ চাহেন তো সে ইনশাল্লাহ চেষ্টা করতে পারে। সে এই বিষয়ে মোটামুটি ভালো জ্ঞান রাখে। দিনের বেলা হুজুরের বন্ধুর কাছে না গিয়ে কাকি তার বাপের বাড়ির কাছে পরিচিত এক তান্ত্রিকের কাছে গিয়েছেন এবং সাথে কাকাকেও নিয়ে গেছেন। তান্ত্রিক কিছু জিনিস দেয় তাদের বাড়ির বিভিন্ন স্থানে রাখার জন্য। সাত্তার কাকা এবং কাকি বাড়িতে ফেরত এসে তান্ত্রিক যা যা করতে বলেছে ঠিক সেভাবেই কাজগুলো করেন। প্রথম 2 দিন ভালোভাবেই কেটে গেল তাদের। বিপত্তি ঘটে তৃতীয় রাত থেকে। ঘরের বাইরে মানুষের কথা বলার শব্দ পান শুধু কাকা কাকি। এরপর থেকে আবার সবাই পাওয়া শুরু করেছেন। এক রাতে শুধু কাকা কাকি পেয়েছেন, এরপর থেকে সবাই পাওয়া শুরু করেছেন। রাতে ধূপধাপ শব্দ শুরু হয়ে যায়, মনে হচ্ছে কারো যেন মারামারি করছে। তান্ত্রিক তাদের বলে দিয়েছে কোনো শব্দ পেলে জিজ্ঞেস করা যাবে না ওখানে কে, আর বাইরে বের হওয়া যাবে না দেখার জন্য। তারা বিরক্তি নিয়েই রাত পার করছেন। সবকিছু ঠিক হয়ে যাবে,
এইভাবে 2টা দিন কিন্তু কেটে গেল। এর ঠিক পরদিন থেকে সমস্যাটা আরও ছড়িয়ে পড়ে। শুধু বাড়িটা, প্রতিবেশীরাও মনে হচ্ছে তারা শুনতে পাচ্ছে। রাতে সবার ঘর থেকে কথা বলার শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু কি কথা হচ্ছে এটা কেউ বুঝতে পারে না। কণ্ঠস্বরটাও অপরিচিত, আর ভাষাটাও অনেকটা অপরিচিত। আর কণ্ঠস্বর শুনে বোঝা যায় যে এগুলো কোনো মানুষের কণ্ঠস্বর না। সাত্তার কাকার একটা সমস্যা হয়ে যায়, রাতের বেলা ওয়াশরুমে যাওয়াটা আসলে বন্ধ হয়ে যায়। ওয়াশরুম তো বাড়ির বাইরে ছিল, শুধু সাত্তার কাকার না, বাড়ির সবারই একই অবস্থা। যদি কেউ সাথে লোকজন নিয়েও যায়, তারাও অস্বাভাবিক কোনো কিছু দেখে, কোনো ছায়াকে দৌড়াদৌড়ি করতে দেখে। এরকম সমস্যা শুরু হয়ে যায়। এই জন্য পারতপক্ষে রাতের বেলা কেউ ওয়াশরুমে যেতেন না। তাদের যদি ওয়াশরুমে যাওয়ার দরকার থাকতো, যথাসম্ভব চেষ্টা করতেন ঘুমানোর আগেই ফ্রেশ হয়ে যাওয়ার জন্য। কয়েকদিনের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে এই বাড়িতে ঘটে যাওয়া ভুতুড়ে কার্যকলাপ। বাড়ির কেউ কোনো হুজুর বা কবিরাজের কাছে যেতে পারছে না, কাকার কড়া নিষেধ। কারণ একটা তো চিকিৎসা চলছে, একটা তান্ত্রিকের কাছ থেকে তারা একটা জিনিস নিয়ে আসছেন, তাই কয়েকদিন তো একটু সহ্য করতেই হবে। অন্য চিকিৎসা নিতে গেলে আরও সমস্যা হতে পারে। এদিকে রাতে বাড়ির যেই উঠোন আছে বা আশেপাশে জায়গা রয়েছে, এখানে হাঁটাহাঁটি, কথা বলা সহ নানান সমস্যা ক্রমাগত বেড়েই চলছে, কমে যাওয়া তো দূরের কথা। তখন তো এই গ্রাম তো দূরের কথা, আশেপাশের কোনো গ্রামেও ইলেকট্রিসিটি ছিল না। মানুষ এশার নামাজের পরপরই শুয়ে পড়তো। রাত 8টা মানে তখন অনেক রাত। কাকাদের বাড়িতে পানির জন্য নলকূপ ছিল না, একটি কুয়া ছিল। বাড়ির সবাই সেটা ব্যবহার করতেন খাবার পানির জন্য মূলত। এখন সমস্যা হয়ে গেল কি, এই কুয়ার পানি ব্যবহার করতে গিয়েও তারা মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছেন। কুয়াতে মৃত পাখি পাওয়া যাওয়া শুরু করলো আর কি। বেশ কয়েকদিন ধরে মৃত পাখি ফেলে কে যেন কুয়ার পানি নষ্ট করে দেয়। যখনই দেখতেন যে মৃত পাখি পড়ে আছে, তখন সে মৃত পাখি ফেলে দেওয়া হতো, আবার কুয়ার সমস্ত পানি তুলে ফেলে পরিষ্কার করা হতো। তো এরকম সমস্যা কিন্তু শুরু হয়ে গেল। এভাবে কতদিন হবে? একদিন আবারও মৃত পাখি পাওয়া গেছে, তখন আবার কুয়ার পানি পুরোটা উঠিয়ে ফেলেছে। কুয়ার পানি কিন্তু পুরোটা তুলে ফেলা যায়, তারপর আবার আস্তে আস্তে পাতাল থেকে পানি ওঠে, পরিপূর্ণ হয়ে যায় আর কি। তো একদিন কুয়ার পানি পরিষ্কার করার পর দেখা গেল যে পানির নিচে সেই বৃদ্ধের লাশের পায়ের হাড় সম্পূর্ণ অক্ষত, পায়ের হাঁটুর নিচের হাড় কঙ্কাল আর কি। বাড়ির মানুষ ছুটে গেল হুজুরের কাছে। হুজুর এসে তার বন্ধুর কাছে যাওয়ার কথা জিজ্ঞেস করলে তারা জানান যে তারা নাকি তার বন্ধুর কাছে না গিয়ে এক তান্ত্রিকের কাছে গিয়েছে। আর সেখানে যাওয়ার পর থেকে বাড়িতে ঘটে যাওয়া এই সমস্যাগুলো ক্রমাগত বেড়েই চলছে। হুজুর অত্যন্ত রেগে তাদেরকে বেশ ধমকালেন, বলেন যে আজ এখনই ওনার কাছে যান, আর কোনো অঘটন ঘটলে কিন্তু আপনারা নিজেরাই দায়ী থাকবেন। এরকম বলে বেশ ধমক দিলেন আর কি। আর বলেন তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করেন, না হলে পুরো এলাকায় সমস্যাটা ছড়িয়ে পড়তে পারে। কাকা কাকি আর বাড়ির কয়েকজন কাকা টেম্পুতে করে ওই হুজুরের বন্ধুর বাড়িতে যান। সাথে নিয়ে যান ওই বৃদ্ধের পায়ের কঙ্কাল। এটা কিন্তু আর গায়েব হয়নি, এটা কিন্তু এবার সবাই দেখেছে। হুজুর কাকাকে ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে ওই হাড়টা ফেরত দিয়ে আসতে বলেন এবং কবরের পাশে মাটিতে পুঁতে দিয়ে আসতে বলেন, এবং সেটাই করা হয় আর কি। ওই দিনই ওই বৃদ্ধের বাড়িতে গিয়েছেন, দিনের বেলাতেই, সময় লাগে নাই বেশি। তারা এই হাড়টা পাওয়ার পরে ওই যে বৃদ্ধের যে কবর, ওই কবরের পাশেই গর্ত করে ওই হাড়টা মাটিতে পুঁতে দেয়। আর হুজুর বলে দেন যে আমি কয়েকদিনের মধ্যেই আপনাদের বাড়িতে যাব, বিশেষ করে বিকেলবেলা যাব, সন্ধ্যার পর থেকে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, এই কাজগুলো যখন সমাপ্ত হয়, কাকা বাড়ির মানুষদের কয়েকজনকে বাড়ির কাছে মেইন রোডে
তো ওই দিন যখন ফিরেছিলেন আর কি, নামিয়ে দিয়েছিলেন। এই একদিনের মধ্যেই কিন্তু ঘটনা ঘটছিল। যখনই হুজুরের কাছে গেছেন, হুজুর বলছেন যে তাড়াতাড়ি এটা ফেরত দিয়ে আসেন। তখন কাকা কিন্তু ওই দিনের বেলাতেই টেম্পো চালিয়ে ওইটা ফেরত দিয়ে আসছিলেন আর কি। তো যাই হোক, কাকা বাড়ির মানুষদের কয়েকজনকে বাড়ির কাছে মেইন রোডে নামিয়ে দিয়ে 4 জনকে সাথে নিয়ে চলে গিয়েছিলেন মধুপুর সেই বৃদ্ধের বাড়িতে। তো বৃদ্ধ মারা গেছেন 1 সপ্তাহ হয়ে গেছে। কাকাকে দেখে বাড়ির সবাই চিনতে পারে, একটু অবাক হয়, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তো যাই হোক, কাকা গিয়ে আরও বিস্তারিত জানান যে ওই সময় তো তাড়াতাড়ি করে গিয়েছিলেন, খুব একটা আসলে কথাটা তো বলতে পারেন নাই, খুব বেশি দূরেও না আর কি তাদের ওখান থেকে। এখন এই যে যেই ব্যাপারটা, এটা সমাধান কিভাবে হবে? ওই বৃদ্ধের পরিবারের লোকজনও বুঝেছিলেন যে এই লাশ আনতে গিয়েই কাকার সাথে এরকম সমস্যা শুরু হয়ে গেছে। একটা সময় ওই কাকার সাথে ওই বৃদ্ধের পরিবারের একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। পরবর্তীতে কাকা বহুবার তাদের বাড়িতে মানে সপরিবারে বেড়াতে গিয়েছেন, তারাও সপরিবারে এখানে এসেছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারাও এসেছেন, ওনারাও গিয়েছে, আত্মীয়ের মতো হয়ে যান আর কি। তো এই সম্পর্ক একটা সময় সত্যিকার আত্মীয়তার রূপ নেয়। ওই বৃদ্ধের ছেলের বড় মেয়ে আর কি, ওই বড় ছেলে কি বা ছোট ছেলে মেয়ে ছেলেটা জানা যায়নি। তো তার নাম হচ্ছে হামিদা, আর কাকার ছেলের নাম হচ্ছে কবির। এই দুজনকে 2001 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। কবির সেনাবাহিনীতে চাকরি করে এখন অবসর নিয়েছে, ব্যবসা করে আর কি। কবির বর্তমানে 1 ছেলে এবং 1 মেয়ের বাবা। কবিরের ছেলেও বর্তমানে সেনাবাহিনীতে চাকরি করে। তো এতটুকু তো বললাম, যে মাঝখানে একটা বিষয় বললাম আর কি, যে বর্তমান সিচুয়েশন। তো যাই হোক, এবার আসি মেইন ঘটনায়। পরদিন সকালবেলা কাকা সবাইকে নিয়ে ময়মনসিংহ নিজের বাড়িতে আবার ফেরত আসেন। উনি তো গিয়েছিলেন আবার কোন একটা কাজে, সবাইকে নিয়ে ওই বৃদ্ধের বাড়িতে আবার ফেরত আসেন। মানে তাদের সাথে তো একটা খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, দূরত্ব তো খুব বেশি ছিল না, আর নিজস্ব টেম্পো ছিল, আসা যাওয়া করাটা খুব ইজি। তো আরও কিছু কথা বলেছিলেন ওই হুজুর, যে হয়তোবা কয়েকদিন ওনাকে ওই বৃদ্ধের বাড়িতে যেতে হবে, এই জন্য হয়তোবা সকালবেলা গিয়েছিলেন আর কি। এটা নিশ্চিতভাবে বলা যায় না যে আসলে কি কাজ করার জন্য গিয়েছিলেন। তো হুজুর ওই বাড়িতে আসেন, আর হুজুরের সাথে তার ওই এলাকার মসজিদের যিনি ইমাম, তার বন্ধু হয় আর কি, উনিও আসেন আর কি। সন্ধ্যার দিকে এসেছিলেন আর কি পরদিন। তো গ্রামের একজন তুলারাশির যুবককে একটা বৃত্তের মধ্যে বসিয়ে তার উপর জিনকে হাজির করা হলো। জিনটি জানায় যে তারা নরখাদক জিন সম্প্রদায়, তারা মৃত মানুষের দেহ ভক্ষণ করে। যেসব লাশ মৃত্যুর পর গোসল করানো হয়নি, তারা খুব সহজেই নাকি সেই সব লাশের নাগাল পেয়ে যায়। গাড়ি দিয়ে লাশ নিয়ে আসার সময় এই জিনের বোন প্রথমে নাকি এই লাশের সন্ধান পায় এবং তাদেরকে খবর দেয়। লাশ যেহেতু গোসল করানো হয়নি, তাই খুব সহজেই ওরা লাশের কাছে পৌঁছে যায় আর খেতে আরম্ভ করেছে। কিন্তু ওই 2 ব্যক্তি, অর্থাৎ এই যে ড্রাইভার এবং হেল্পার, এরা নাকি খাওয়ার মধ্যে বিরক্ত করা শুরু করেছে। এরাও ক্ষুধার্ত, তাই ক্ষিপ্ত হয়ে আক্রমণ করেছে এই 2 জনকে। ওই জিন জানায় যে ওরা নাকি এদেরকে মেরে ফেলতো না, শুধু একটু শিক্ষা দিতে চেয়েছে। এরপর গাড়িটি লোকালয়ের কাছে এসে পড়ে, গাড়িটা উল্টে গিয়েছে। তো এই জিনেরা ভেবেছে যে এরা ইচ্ছা করে এসব কাজ করেছে যাতে এরা লাশ না খেতে পারে। পরবর্তীতে নাকি এই জিনেরা মূলত এদের উপর আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু বারবার তারা বাধাগ্রস্ত হচ্ছে। আর ওই সময়ই নাকি মেরে ফেলতে চেয়েছিল, বিশেষ করে যখন টেম্পোটা উল্টে যায়। চিন্তা করেছে যে এরা হয়তো ইচ্ছা করে কাজটি করেছে। ওই যে বাইক নিয়ে আসছিল ওই লাশের আত্মীয়, এই জন্য কিন্তু ওই সময় নাকি কিছু করতে পারেনি, শুধু লাশের একটা পা নিয়ে চলে আসছিল।
তাদের নাকি একটা নিয়ম আছে, কেউ যদি এই নরখাদক জিন সম্প্রদায়কে বিরক্ত করে বা আঘাত করে বা খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাদেরকে নাকি মেরে ফেলে। মেরে না ফেললে এদেরকে নাকি আবার দল থেকে বেরও করে দেওয়া হয়। তারা শুরুতে নাকি এরকম চিন্তা করে নাই যে মেরে ফেলবে, শুধু বিরক্ত করবে আর লাশ খেয়ে চলে যাবে। যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এই জন্য তো তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে। এরপর তারা এই এলাকায় চলে আসছে, সুযোগের অপেক্ষা করতে থাকে, বিভিন্নভাবে চেষ্টা করছিল কিন্তু সুযোগ পাচ্ছিল না। এক সময় ঘরে ঢুকে মারার চেষ্টা করে, কিন্তু এই যে ড্রাইভারের যেই স্ত্রী, সে তো নামাজ কালাম পড়ে। এই ড্রাইভারের স্ত্রী নামাজ পড়ার কারণে নাকি ওরা ঘরে ঢুকতে পারে না। সুযোগ পেয়ে যায় একটা সময় অবশ্য ঘরে ঢোকার, এরপর মারার চেষ্টা করেছে। ড্রাইভারের স্ত্রীকেও মারার চেষ্টা করেছে, পারেনি। এরা যখন আবার এক তান্ত্রিকের আশ্রয় নিয়েছে, তখন তান্ত্রিকের জিনের কাছে নাকি এই জিনের এক ভাই মারা গিয়েছিল, আর এই তান্ত্রিক এই জিনের এক বোনকে নাকি বন্দি করে ফেলেছিল। এই তান্ত্রিকের কাছে গেছে তারা। মূলত এই তান্ত্রিকের কাছে যখন গিয়েছে, তান্ত্রিক তার নির্দিষ্ট রিচুয়াল করেছে। রিচুয়াল করতে গিয়ে নাকি এর এক ভাই আর এক বোনকে মেরে ফেলেছে। এই কারণে ওরা প্রতিশোধ তো নেবেই, তান্ত্রিকের উপরও নেবে। যেহেতু এরা ওই তান্ত্রিকের কাছে গেছে, এই জন্য এদের উপর আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেবে, মৃত্যুর বদলে মৃত্যু। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা তাদের দলে ফিরতে পারবে না। হুজুর জিনকে অনেক বোঝানোর চেষ্টা করে। জিনটা জানায় তার পরিবারের দুজন বাদে সবাই এই বাড়ির আশেপাশে অবস্থান করছে, সুতরাং যাওয়ার কোনো সুযোগ নাই। একজন মারা গেছে, তারপর বন্দী হয়েছে আর একজন, এরকম তো হওয়ার কথা ছিল না। হুজুর জিনকে তার ইচ্ছে মতো কোনো কিছু চাইতে পারে, এটা বলে দেয়া হয় যে সে কোনো কিছু, যে কোনো কিছু চাইতে পারে তাকে দেয়া হবে। কিন্তু জিনটা কোনো কিছুতে রাজি না। সে জানায় এখন সে একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তার একক সিদ্ধান্তের নাকি কোনো মূল্য নাই। ওই যে জিনটা, ওই জিন বলে যে তাকে মেরে ফেললেও বা বন্দি করলেও সে তার কোনো সিদ্ধান্ত, একক সিদ্ধান্ত সে জানাতে পারবে না। এই সিদ্ধান্ত এখন তার সর্দারের কাছে চলে গেছে। এইভাবে অনেক সময় চলে যায় জিনের সাথে হুজুরের বাক বিতণ্ডায়। জিনও তার জায়গা থেকে বলে তার এক ভাইকে মেরে ফেলছে, তার বোনকে বন্দি করছে, এটা সেটা অনেক কথাই বলে। একসময় হুজুর একটা প্রস্তাব দেয়। হুজুর বলে, তান্ত্রিকের জিনের হাতে তোমাদের একজন মারা গেছে, অর্থাৎ তান্ত্রিকের কাছে যে জিন ছিল, সেই জিনটা আর কি মূলত এই কাজটা করেছিল আর কি। সে তো আর কোনোদিন ফেরত আসবে না, তাকে ফিরিয়ে দেয়া পৃথিবীর কারোরই সাধ্য নেই। তার মৃত্যু আল্লাহ তাআলা এভাবেই লিখে রেখেছেন, তোমরা মেনে নাও। এখন এই মানব পরিবারকে বাঁচাতে গেলে তোমাদের কিন্তু মারতে হবে, তোমাদের আরো সদস্য মারা পড়তে পারে আমাদের হাতে, এমনকি তোমাদের পুরো পরিবারকেও আমরা ধ্বংস করে ফেলতে পারি। তোমরা আবার ক্ষিপ্ত হয়ে এই পরিবারকে মারবা, এটা তো কোনো সমাধান না, এটা তো কোনো সমাধানের পথও হতে পারে না যে তোমরা আমাদেরকে মারবা, আমরা তোমাদেরকে মারবো। যেহেতু তোমাদের ব্যাপারে এদের কোনো ধারণা ছিল না, আর তান্ত্রিকের কাছে নিরুপায় হয়েই তারা গিয়েছে, তোমরাও এদেরকে ক্ষমা করে দিয়ে চলে যাও, তোমাদের আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। যে মারা গেছে তাকে তো আর ফিরে দিতে পারবো না, আর তোমাদের যে একজন বন্দী হয়েছে তাকে যে কোনো মূল্যে উদ্ধার করে মুক্ত করে দিব। তোমাদের সম্প্রদায়ের যেমন নিয়ম কারণ আছে, আমাদের মানব জাতিরও কি তেমনি নিয়ম কারণ আছে। তোমাদের সাথে এটাই আমাদের চুক্তি হোক, তোমরা এখান থেকে চলে যাবা, এদের কোনো ক্ষতি করবা না, আর যে বন্দী হয়েছে তাকে আমরা উদ্ধার করে দিব যে কোনো মূল্যে, তোমরা এদেরকে আর বিরক্ত করবা না। এটাই হোক চুক্তি। এখন তুমি যাও,
তোমার লোকদের সাথে গিয়ে আলোচনা করো, সিদ্ধান্ত জানাও। তখন নাকি ওই জিনটা হুজুরকে বলে, আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেন, আমি সবার সাথে কথা বলি, তারপর আমি আপনাকে জানাবো। এরপর হুজুর জিনটাকে মুক্ত করে দেন, অর্থাৎ সে বের হতে পারে। কিছুক্ষণ পরে নাকি আবার তুলা রাশির ওই যুবকের উপর জিনটা হাজির করা হয়। এবার হাজির হয় মৃত জিনের বাবা। তখন সে তার ছেলেকে তান্ত্রিকের হাত থেকে মুক্ত করে দিতে এবং 2টো মোরগ এবং একটি পাঠা দাবি করেন। হুজুর তাকে ধমক দিয়ে বলেন, কোনো জীবন্ত কোনো কিছু আমরা দিতে পারবো না, তুমি হ্যাঁ অথবা না জানাও, আমাদের হাতে সময় নেই। জিন কিছুক্ষণ চুপ থেকে নাকি হুজুরকে সম্মতি দেন। হুজুর তাদেরকে বলে দেন, তোমরা এই মুহূর্তে এই এলাকা ছেড়ে চলে যাও, কখনো এই বাড়ির আশেপাশে এবং এই বাড়ির কোনো সদস্যদের ধারে কাছেও আসবে না। আমি কালকের মধ্যে তোমার ছেলেকে মুক্ত করে দিব। সে তোমার কাছে ফিরে গেলে আমাকে অবশ্যই জানাবে, আর তোমরা যাওয়ার সময় প্রমাণ রেখে চলে যাবে। জিনটা বলে, ঠিক আছে, তাই হবে। হুজুর তাকে তুলা রাশির শরীর থেকে মুক্ত করে দিলেন। বাড়ির জঙ্গলে একটি অনেক উঁচু কড়ই গাছ ছিল। হঠাৎ বিকট শব্দে কড়ই গাছের বড় একটি ডাল ভেঙে পড়ে যায়। তখন হুজুর সবাইকে বলেন যে হ্যাঁ, জিনগুলো এখন চলে গিয়েছে। হুজুর বাড়িতে থাকা অবস্থায় একজনকে সাইকেল দিয়ে ওই তান্ত্রিকের বাড়িতে খবর পাঠান। তান্ত্রিকের কাছে সেই হুজুরের নাম বলা মাত্র তান্ত্রিক রাজি হন, বলে দেন যে আজ রাতে জিনকে ছেড়ে দিবেন। তান্ত্রিক কিন্তু না করতে পারত, সে ওই হুজুরকে ভালো করে চিনত এবং জানত। তান্ত্রিক বুঝেছে তার কথা অমান্য করে সে হুজুরের সাথে পেরে উঠবে না। হুজুর যদি তার জিনগুলো এই তান্ত্রিকের জিনদের উপর চালান করে দেয়, তান্ত্রিকের জিনগুলোকে মেরে ফেলবে। আর তান্ত্রিক কিন্তু অনেক কাজ তার জিনদেরকে দিয়ে করায়। তার জিনগুলো যদি মারা যায়, তখন তো এই তান্ত্রিক অনেক কিছু করতে পারবে না। সুতরাং হুজুরের কথা না শোনার উপায় নেই। তান্ত্রিকের কাছ থেকে ফিরে আসার আগেই হুজুর এবং তার বন্ধু 2জন বাড়ি থেকে চলে গিয়েছিল। পরবর্তীতে বাড়ির পানির কুয়া মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়। পানিতে মানুষের পায়ের হাড় পড়ে থাকার পর কেউ আসলে ওই পানির ওই যে কুয়ার পানিটা এটা খেতে চাচ্ছিলেন না। পরে নলকূপ বসানো হয়েছে, আর ওই নলকূপ এখনও কাকার বাড়িতে সচল অবস্থাতেই আছে। ওই ঘটনার পরেও কাকা অনেক দিন টেম্পো চালিয়েছেন। এমন ভয়ানক কোনো ঘটনা তার জীবনে আর ঘটেনি। ছেলেকে 2001 সালে বিয়ে করানোর পর থেকে তিনি টেম্পো চালানো বন্ধ করে দিয়েছেন। পরে টেম্পো তার হেল্পার ইউসুফ মিয়া কিনে নেন। তো এক সময় এই পেট্রোল চালিত টেম্পো সরকার বন্ধ করে দেন শব্দ এবং বায়ু দূষণের জন্য। ইউসুফ মিয়াও 2013 সাল পর্যন্ত এই টেম্পো দিয়ে সকালে মাছ ত্রিশাল আড়ত পর্যন্ত নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করতেন। তো পরবর্তীতে ইউসুফ মিয়াও এই টেম্পো ভাঙাড়িতে বিক্রি করে দেন। প্রিয় লিসেনার, এই ঘটনা আসলে সবার মনের মধ্যে যে ভয়ের অনুভূতি জাগাবে বিষয়টা এরকম না। আমাদের এক একজনের পছন্দ এক এক রকমের। তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে ঘটনাটি। অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা আমরা শুনেছি, টেম্পোতে লাশ বহন করার ঘটনা শুনলাম। বহন করার সময় পরে কিছু ঘটনা ঘটে, কিন্তু এটা যে এইভাবে নাটকীয় মোড় নেবে এটা তো আমরা আসলে বুঝতে পারিনি। তারপর দেখা গেল এই যে সাত্তার কাকা, ওনার সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে ওই যেই বৃদ্ধ, ওই বৃদ্ধের সাথে আর কি, ওই বৃদ্ধের পরিবারের সাথে তারা তো আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এরকম একটা ঘটনার প্রেক্ষাপটে 2 পরিবার আবার আত্মীয় হয়ে গেল। আমার কাছে ভালো লেগেছে ঘটনাটি। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের প্রথম এপিসোডের 3য় ঘটনায়। এই ঘটনাই থাকছে রবি ভাইয়ের পাঠানো ঘটনা। প্রিয় লিসেনার, চলুন এবার আরো একটি লাশ
Mm-hmm.